আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির যে ল্যাব ওয়ার্কটা থাকে তার মধ্যে একটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন অফ এয়ার কোয়ালিটি ইউজিং সিপিসিবি অর ডাব্লিউবিপিসিবি ডেটা। সিপিসিবি আর ডাব্লিউবিপিসিবি এর ফুল ফর্মটা আগে জেনে নেওয়া যাক। সিপিসিবি হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, একইভাবে ডাব্লিউবিপিসিবি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। এদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু দেখে নিই যে এয়ার কোয়ালিটি অর্থাৎ যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, প্রথমে সেটার মানে কি জেনে নেওয়া যায়। হোয়াট ইজ এয়ার কোয়ালিটি? এখন এয়ার কোয়ালিটি বলতে বাতাসের গুণাগুণকে বোঝানো হয়। বাতাসের গুণাগুণ কি? বাতাস স্বাভাবিক অবস্থায় স্বচ্ছ হবে, নির্মল হবে, তাতে ধূলিকণার পরিমাণ কম থাকবে, তাতে ক্ষতিকারক গ্যাস কম থাকবে এবং সেই বাতাসের মধ্যে যথেষ্ট পরিমাণের অক্সিজেন উপস্থিত থাকবে, যার ফলে মানুষ সহ সমস্ত প্রাণী এবং উদ্ভিদ তথা জীবজগৎ স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস বর্জন এবং গ্রহণ করতে পারে এবং তার মাধ্যমে সুস্থ দেহে তারা বেঁচে থাকতে পারে, বৃদ্ধি লাভ করতে পারে। এটা বাতাসের স্বাভাবিক বৈশিষ্ট্য। এখন সঙ্গে সঙ্গে যেটা প্রশ্ন চলে আসে যে যদি বাতাসের গুণাগুণটা খারাপ হয় তাহলে কি হতে পারে? খুব সহজ উত্তর তার, বাতাসের গুণাগুণ যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সরাসরি সেটা মানুষ এবং অন্যান্য প্রাণী ও উদ্ভিদের স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলবে। যেমন আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে শহরাঞ্চলে যেহেতু বায়ু দূষণ বেশি হয়, সেহেতু শহরাঞ্চলের মানুষের মধ্যে ফুসফুসের অসুখের পরিমাণটা একটু বেশি। গ্রামের মানুষের যে ফুসফুসের অসুখ হবে না এরকম কথা বলা হচ্ছে না, কিন্তু যদি মাথা পিছু দেখা হয় বা প্রতি 1000 জন পিছু ফুসফুসের অসুখের বাড়বাড়ন্ত কতটা দেখা হয়, যেটাকে আমরা মরবিডিটি বলি, তাহলে আমরা দেখব যে শহরাঞ্চলে সেটা বেশি। এবং আরও খারাপ যে একটা তথ্য, শহরাঞ্চলের শিশুদের ক্ষেত্রে এই ধরনের ফুসফুসের অসুখ খুব বেশি। মানে সেটা হাঁপানি হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, অ্যালার্জিক অ্যাজমা হতে পারে, এরকম নানা অসুখ আছে যেগুলো সরাসরি বায়ু দূষণের সঙ্গে সংযুক্ত। শুধু তাই নয়, দেখা গেছে যে গবেষণায় দেখা গেছে যে অতি সূক্ষ্ম ধূলিকণা, যেটার পরিমাণ 2.5 মিলিমিটার বা তার কম, সেই ধূলিকণা সরাসরি ফুসফুসের মধ্যে চলে গেল, যাওয়ার পরে সেটা ওই ফুসফুসের অ্যালভিওলাই বলে যে অংশটা থাকে, যেটা আমাদের এই গ্যাস এক্সচেঞ্জের কাজটা করে, তার মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্র আছে যার মধ্যে দিয়ে গ্যাসটা এক্সচেঞ্জ করে, এই 0.25 বিশেষ করে 0.1 মিলিমিটারের যে কণাগুলি বাতাসের মধ্যে ভেসে বেড়ায়, সেগুলি এই ফুটোগুলোর মধ্যে দিয়ে ঢুকে পড়তে পারে এবং ঢুকে পড়তে পারে বলেই এরা রক্তর মাধ্যমে বাহিত হয়ে ব্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে প্যারালাইসিস। তো তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষের সুস্থ থাকার জন্য, শুধু মানুষের কথা বলছি কেন, সমগ্র প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতে সুস্থ থাকার জন্য এয়ার কোয়ালিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা একটু দেখে নিই যে এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটির যখনই খারাপ হয়ে যাচ্ছে তখনই সেটা এয়ার পলিউশন সৃষ্টি করছে, তাই তো? তাহলে বাই ডেফিনিশন এয়ার পলিউশন কাকে বলছি না, যখন মানুষের কার্যকলাপের ফলে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক গ্যাস বা রাসায়নিক দ্রব্য, অ্যাসিডের বাষ্প, কোনো ধূলিকণা, নানা বায়োলজিক্যাল উৎস থেকে বা জৈব উৎস থেকে আগত পদার্থ, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের পোলেন যেগুলো অ্যালার্জি তৈরি করে, পোলেন অর্থাৎ পরাগরেণু, এইগুলো যখন মানুষের মধ্যে একটা অসুবিধা সৃষ্টি করে, একটা ডিসকমফর্ট সৃষ্টি করে এবং সাধারণ যে তার বাড় বৃদ্ধি সেটাকে ব্যাহত করে, অসুস্থ করে তোলে এবং প্রাকৃতিক পরিবেশের মানের অবনমন ঘটায়, তখন আমরা তাকে বলছি বায়ু দূষণ।
এখন বায়ু দূষণ জিনিসটার আবার মাত্রাভিত্তিক তফাৎ রয়েছে। বায়ু দূষণ কথাটা উচ্চারিত হলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে আমরা সেটা হচ্ছে আউটডোর পলিউশন, বা বাইরে খোলা জায়গায় যে বায়ু দূষণটা ঘটছে। কিন্তু হামেশাই আমরা ভুলে যাই যে বায়ু দূষণের আর একটা বড় অংশ হচ্ছে ইনডোর এয়ার পলিউশন। এই কথাটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই। ইনডোর এয়ার, যেটাকে আমরা অ্যাম্বিয়েন্ট এয়ার বলে থাকি, অ্যাম্বিয়েন্ট এয়ার কিন্তু ইনডোর আউটডোর দুটোই হয়ে থাকে। অ্যাম্বিয়েন্ট এয়ার মানে হচ্ছে একটা মানুষ, ব্যক্তি বা একটা কমিউনিটি, একটা গোষ্ঠী, তারা যেখানে আছে, যেখানে বসবাস করছে, যেখানে কাজ করছে, তার আশপাশের বায়ুর যে অবস্থা। এটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে বাতাসের গুণাগুণ, যদিও বাতাস সারা পৃথিবীতে বায়ুমণ্ডল একটি এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত, এবং তাত্ত্বিকভাবে দেখতে গেলে আমরা জানি যে বাতাসে সমস্ত গ্যাস সমানভাবে মিশ্রিত হয়ে যায়, একটা ডিফিউশন হয় আমরা জানি। যে কারণে আমি যদি একটা ধূপ জ্বালিয়ে একটা হল ঘরের একটা প্রান্তে, তাহলে তার অপর প্রান্তে, দূরতম প্রান্তে তখনই গন্ধ পৌঁছবে না ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যেই ওই ধূপের ধোঁয়াটা ডিফিউজড হয়ে গিয়ে সর্বত্র ছড়িয়ে পড়বে, তখন ঘরের সব জায়গা থেকে আমরা গন্ধ পাবো। এ কথা সত্যি, কিন্তু তাহলেও দেখা যায় যে এই যে দূষণকারী পদার্থগুলো, অর্থাৎ ক্ষতিকারক গ্যাস, যেগুলো কলকারখানার থেকে, চুল্লি থেকে নির্গত হচ্ছে, কিংবা যানবাহনের এক্সস্ট পাইপ থেকে নির্গত হচ্ছে, কিংবা আমাদের গৃহস্থালির বিভিন্ন উৎস থেকে নির্গত হচ্ছে, সেগুলো সবই কি হয়, তাদের একটা অ্যাকিউমুলেশন বা এক জায়গায় জড়ো হওয়ার, একটা কেন্দ্রীভূত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেই কারণেই আমরা দেখতে পাই যে শহরগুলো বেশি দূষিত, শিল্পাঞ্চলগুলো বেশি বায়ু দূষণের কবলে পড়েছে, কিন্তু মুক্ত প্রান্তরযুক্ত হওয়ায় গ্রামগুলো ততটা বায়ু দূষণের কবলে পড়েনি। তবে হ্যাঁ, কথা মনে রাখা দরকার যে যে কোনো উৎস থেকে আমরা যদি অতিরিক্ত পরিমাণের দূষিত পদার্থ বায়ুতে ছেড়ে দিতে থাকি, তাহলে একটা দিন আসবে যখন শহর গ্রাম সবই সমান মাপে দূষিত হয়ে যাবে। কিন্তু আবার ফিরে আসি আমি অ্যাম্বিয়েন্ট এয়ার পলিউশনের কথা। আমরা হামেশাই ভুলে যাই যে বাড়ির ভিতরেও একটা পরিবেশ রয়েছে, সেই পরিবেশের মধ্যেও বায়ু একটা বড় স্থান অধিকার করে রেখেছে, এবং সেই বায়ু দূষিত হয়। এই দূষণটার নানা কারণ আছে। মুখ্যত আমাদের মতো দেশে এটা আবার গ্রামাঞ্চলে খুব বেশি দেখা যায়, কারণ সেখানে বাড়িঘরগুলোতে এয়ারেশন, ভেন্টিলেশনের অবস্থা খুব একটা ভালো হয় না। শহরে তুলনামূলকভাবে দরিদ্র আবাসন, যেগুলো বস্তি অঞ্চল, সেখানেও এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। এবং যেহেতু দরিদ্র মানুষ চুলায় বা উনুনে বায়োফুয়েল ইউজ করে থাকেন, বায়োমাস তারা বার্ন করে থাকেন, অর্থাৎ কাঠ, ঘুঁটে, বিভিন্ন ধরনের পাতা, ডালপালা, এগুলো, এবং তার সঙ্গে সঙ্গে কয়লা, কিছুটা হলে কেরোসিন, এগুলোর দহনের ফলে, বিশেষ করে এই কাঠ, ঘুঁটে, কয়লা, এগুলোর দহনের ফলে প্রচুর পরিমাণে এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তৈরি হয়, নানা ধরনের বাষ্প তৈরি হয়, যে বাষ্পের মধ্যে সালফারের বাষ্প থাকে, নাইট্রোজেনের অক্সাইডস থাকে, এগুলো কিন্তু বায়ু দূষণকারী পদার্থ। কার্বন মনোক্সাইড থাকে, এটাও বায়ু দূষণকারী একটা গ্যাস, বিষাক্ত গ্যাস। এগুলো যদি ওয়েল ভেন্টিলেটেড না হয় রান্নাঘরটা, যেটা হামেশাই হয় না, রান্নাঘরে বড় বড় জানলা দেখতে পাওয়া যায় না, তার একটা সহজ কারণ হচ্ছে বাতাসের ঝাপটায় উনুনটা নিভে যেতে পারে, কিন্তু সেইটাই একই কারণে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটিটাকে খুব খারাপ করে দেয়। এছাড়াও দেখা যায় যে ঘরে যে পেন্ট ইউজ করা হয়, রং দরজা জানলায় ব্যবহার করা হচ্ছে, যে প্লাইউড ব্যবহার করা হচ্ছে বা ইঞ্জিনিয়ার্ড উড ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে থেকে যে ইথাইল অক্সাইড বেরোতে থাকে বা মিথাইল অক্সাইডগুলো বেরোতে থাকে, সেগুলোর থেকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। এটা ইনডোরের কথা বললাম। আউটডোরের কথা আমরা খুব পরিষ্কারভাবেই জানি, এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে দিয়েও পরিষ্কার যে আউটডোর দুটো উৎস থেকে আসতে পারে আউটডোর পলিউশন, একটা আরবান রিজিয়ন, একটা রুরাল। এটা অনেক পয়েন্ট সোর্স হিসেবেও ভাগ করা যায়, কিন্তু আমরা তো আজকে এয়ার পলিউশনের ভাগ নিয়ে পড়ছি না, আমি জাস্ট একটা মুখবন্ধ হিসেবে এটা তোমাদের সামনে তুলে ধরছি। তাই আমরা জাস্ট আরবান আর রুরাল দুটো ক্ষেত্রকে রেখেছি। আমরা জানি রুরাল পার্টে বা গ্রামাঞ্চলেও কৃষির ক্ষেত্র থেকে
বিশেষ করে এখন যেখানে মেকানাইজড ওয়েতে কৃষিটা করা হচ্ছে, সেখানে এই ভারী ট্রাক্টর বা হারভেস্টার এদের চাকার চাপে মাটি একদম গুঁড়িয়ে যায়, এবং তার ফলে এগুলোকে একটা ডাস্ট বাউলে পরিণত হয়। আজকে ভারতবর্ষের হার্টল্যান্ড যেটাকে বলি, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সংলগ্ন যে বিরাট কৃষি অঞ্চল, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, এইসব জায়গাতে কিন্তু এখন এই ধরনের ডাস্ট বাউল তৈরি হয়েছে। তার ফলে এখানকার বাতাসেও এসপিএম এর পরিমাণ খুব বেড়ে গেছে। তোমরা জানো যে এই নয়াদিল্লি, আমাদের যে রাজধানী, সেখানে এই এয়ার পলিউশনের একটা বড় সমস্যা রয়েছে, যেখানে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি অত্যন্ত খারাপ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমি দেখাবো দিল্লি অত্যন্ত খারাপ অবস্থায় থাকে। তবে এই সময়টা না, বছরের এই সময়টা ওখানে বৃষ্টিপাত হয় বলে বাতাস ন্যাচারালি ক্লিন আপ হয়ে যায়, কিন্তু শীতের সময় শুরু থেকে শুরু করে একদম বসন্তকাল পর্যন্ত সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ থাকে। তো তার একটা বড় কারণ কিন্তু হচ্ছে ওর সংলগ্ন যে পাঞ্জাব হরিয়ানার যে কৃষিক্ষেত্র, সেইখানে ওই গাছের গোড়া যেগুলো, সেগুলোকে পুড়িয়ে দেওয়া, যেটাকে আমাদের গ্রাম বাংলায় নাড়া পোড়া বলে, ওই নাড়াগুলোকে পুড়িয়ে দেওয়ার ফলে বাতাসে প্রচুর কার্বন স্যুট তৈরি হয়ে যায়, যেগুলো কিন্তু SPM10, SPM2.5 এই ধরনের জিনিসগুলোকে বাড়িয়ে দেয় বাতাসে। তার ফলে দিল্লির বাতাস ভয়ঙ্কর দূষিত হয়ে যায়। এছাড়া তো আরবান সোর্সগুলোর থেকে আছে, সে কথা আমি আর ধরছি। এখন তাহলে একটু দেখে নেওয়া যাক যে এয়ার কোয়ালিটির ক্যাটাগরিগুলো কি কি, কোনগুলোই বা তার পলিউট্যান্ট ক্যাটাগরি, কাকে বলে হেলথ ব্রেকিং পয়েন্ট। কারণ আমাদের এই সম্পূর্ণ যে ইন্টারপ্রিটেশন, তাতে বারবার এই শব্দগুলোই ঘুরে ফিরে আসবে। এখানে যে রেঞ্জটা দেখানো হয়েছে, এটা ভারতবর্ষের যেটা কেন্দ্রীয় দূষণ পরিমাপক সংস্থা বা CPCB, তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তাদের যে আমি ওয়েবসাইটটা দেখাবো তোমাদেরকে পার্ট বাই পার্ট, যে কিভাবে ওখান থেকে ডেটা অ্যাকুয়ার করতে হয়, বিকজ বিফোর ইন্টারপ্রিটেশন উই মাস্ট অ্যাকুয়ার সাম ডেটা অন পলিউশন, অ্যান্ড nowadays we have access to real time pollution data। তো সেই কারণে আমাদের এটা দেখতে হবে। এখন আপাতত আমরা যেটাতে চোখ রেখেছি সেটা হচ্ছে AQI। AQI স্ট্যান্ডস ফর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তার কতগুলো রেঞ্জ আছে, ফার্স্ট আমি সেই রেঞ্জগুলোর দিকে তাকাতে বলবো। আমি এখন ডান দিকের অংশটা ভুলে যাই। এখানে খুব সহজে যাতে বোঝা যায় তাই কালার কোডিং করে দেওয়া হয়েছে। আর আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে যে কোনো ভালো মন্দের বিচারে সবুজ রং ভালো, আর যত লালের দিকে যাব তত সেটা খারাপ, বা সেটা একটা কশান দেখাচ্ছে, কশান। তো সে কারণেই এই সবুজের ওখানে লেখা আছে গুড, 0 to 50। এটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের রেঞ্জ। হোয়াট ইজ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আই উইল এক্সপ্লেন লেটার, বাট বিফোর দ্যাট you must know what are the classes. Good, then it is satisfactory. From 51 to 100, 51 to 100 is satisfactory range। এই পর্যন্ত ঠিক আছে। এর হেলথ ইমপ্লিকেশনস গুলো, হেলথ ব্রেক পয়েন্টটা আমি নেক্সট পরের দুটো স্লাইডে দেখাবো। দেন কামস মডারেটলি পলিউটেড। অল্প অল্প পলিউশন হয়েছে, চিন্তার কনসার্ন রয়েছে এখানে, কারণ যদি মেজার্স না নেওয়া হয় তাহলে অবস্থা খারাপ হবে, যদি মেজার্সটা নেওয়া হয় তাহলে অবস্থাটা আবার স্যাটিসফ্যাক্টরির দিকে চলে যাবে। তো মডারেটলি পলিউটেড কখন বলবো? 101 থেকে 200 এর মধ্যে রেঞ্জটা। পুয়ার 201 to 300। নেক্সট কামস দ্য রেড পার্ট। অরেঞ্জ মিনস ইউ আর ইন এ মার্জিন, you are in a margin, now you are developing some serious concerns, but when you are in a red category then you are in trouble। Very poor 301 থেকে 400। and extreme condition যখন এমন একটা অবস্থা almost air is non breathable for not only human beings but all the animals and plants, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই অবস্থাটাকে বলেছে সিভিয়ার। দ্যাট ইজ ইউ আর ইন গ্রেভ ডেঞ্জার। তুমি যদি এই বাতাসের এই অবস্থায় তুমি যদি 24 ঘন্টা
কি তার বেশি তুমি যদি থাকো, তাহলে তোমার হেলথ ডেটোরিয়েট করতে বাধ্য, তুমি অসুস্থ হবে। এগুলো এই রেঞ্জ দিয়ে বোঝানো হচ্ছে। নাও কামিং টু দ্য রাইট পার্ট অফ দিস, 8খানা ক্যাটাগরি রয়েছে। এইগুলো ছাড়াও আরো অনেক গ্যাস রয়েছে, অনেক দ্রব্য রয়েছে বলবো বাতাসে, যেগুলো বর্তমান থেকে বাতাসকে দূষিত করে। সে ফর এক্সাম্পল, যখন কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হয়, তোমরা ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা জানো, বিশ্বের সব থেকে মর্মান্তিক দুর্ঘটনা, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট বলা হয়। লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন কি হয়েছিল? তখন যে গ্যাসটা মানুষকে মেরে ফেলেছিল বা পঙ্গু করে দিয়েছিল, যাদের অঙ্গহানি ঘটিয়েছিল, সেই গ্যাসটার নাম হচ্ছে মিক গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। তাহলে সেটা একটা মারাত্মক ক্ষতিকর গ্যাস, সন্দেহ নেই, কিন্তু সেই গ্যাসটাকে এই তালিকায় দেখছি না কেন? কারণ সেটা স্বাভাবিক অবস্থায় বাতাসে থাকার কথা নয়, থাকে না। বাতাসে স্বাভাবিক অবস্থায় যে গ্যাসগুলো পাওয়া যায় এবং যে ভাসমান পদার্থগুলো পাওয়া যায়, তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট 8খানাকে নেওয়া হয়েছে, যেগুলোর সাহায্যে এয়ার কোয়ালিটি মনিটরিং করা হয় বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা তৈরি করা হয়। কি কি সেগুলো? PM10, তার মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার 10, মিনস 10 মিলিমিটার সাইজ। মোটামুটি 10 মিলিমিটারের থেকে বেশি যদি সাইজের হয়, তাহলে সেই পার্টিকেলটা বেশিক্ষণ বাতাসে ভেসে থাকতে পারে না, খুব দ্রুত থিতিয়ে পড়ে। সাধারণত মাটি থেকে 1 থেকে 1.5 ফুট বা 2 ফুটের মধ্যে উচ্চতার মধ্যেই এইগুলো, বা যেগুলো খুব ইন্ডাস্ট্রিয়ালি হাইলি ইন্ডাস্ট্রিয়াল সিটিজ যেগুলো বা টাউনস, সেখানে 1 থেকে 2 মিটারের মধ্যে এই 10 বা তার বেশি যে আকারের বালি ধূলিকণাগুলো, সেগুলো ভেসে বেড়ায়। তার ফলে SPM10 বা PM10, পার্টিকুলেট ম্যাটার 10, এটাকে একটা তুমি বলতে পারো যে একটা মার্জিন, একটা মার্জিন। এ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ এ মার্জিন। 10 মিলিমিটার বা তার থেকে বেশি ব্যাসযুক্ত ধূলিকণা, যেগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। এখানে দেখো, একটু যদি মন দিয়ে দেখো, তাহলে দেখবে যে তার কতগুলো রেঞ্জ লেখা হয়েছে। যে যদি সেটা 50 পার্টস পার মিলিয়নের মধ্যে থাকে, তাহলে সেটা ইজ গুড। 51 to 100, অলমোস্ট ফলোইং দ্য AQR ক্যাটাগরি, বিকজ এই SPM10 বা PM10 এবং PM2.5, যেটা কিনা হচ্ছে একইভাবে বাতাসে ভাসমান ধূলিকণা যাদের ব্যাস 2.5 মিলিমিটার বা তার কম, এটাও আর একটা মার্জিনাল কমিউনিটির একটা প্রতিনিধিত্ব করছে। এরা এই 2.5 থেকে শুরু করে যত নিচের দিকে যাব, তারা তত মাইক্রো লেভেলে চলে যাবে এবং তারা তত বেশি ক্ষতিকর, তাদের রিচ তত বেশি, শরীরের সব থেকে দূরবর্তী প্রান্তগুলোতে এরা পৌঁছে যেতে পারে। ফলে এরা দুজনে দুটো প্রান্তকে রিপ্রেজেন্ট করে। এদের মধ্যে কিন্তু আরো অসংখ্য সাব ক্লাসেস রয়েছে, যেটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনছি না। এই কারণে এরা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, এরা আর একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। এই দুটোকে এন্ড ক্লাসকে নিলেই আমার বাকি সমস্তটাই কভার হয়ে যাবে, এটা বিশেষজ্ঞদের মতামত। তো এরা দুজনে কি করছে দেখো, বলছে 0 থেকে 50, 51 থেকে 100, 101 থেকে 250 হচ্ছে মডারেট, যেটা PM এর 2.5 এর ক্ষেত্রে হচ্ছে 61 to 90। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যখন আমরা ইন্টারপ্রেট করবো একটা জায়গার ডেটা। পুয়ার 251 থেকে 350। আমাদের কলকাতা শহরে হামেশাই PM10 এর মান 300-র কাছাকাছি চলে যায়, যেখানে এই PM2.5 এর মান প্রায়শই 100-175 চলে যায়। দ্যাট প্রুভস কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ অবস্থাতে রয়েছে। আর দিল্লির ক্ষেত্রে সেইটা ঘোরাফেরা করে, যখন শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাস, সেটা ঘোরাফেরা করে প্রায় 600, PM10 প্রায় 600 এবং PM2.5 প্রায় 300 থেকে 350-র কাছাকাছি চলে যায়। মনে রাখতে হবে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা যখন আমরা দেখি, তখন হয় এই সবকটা 8খানা যে জিনিসগুলো আমি দেখছি,
অর্থাৎ PM10, PM2.5, NO2, O3 বা ওজোন, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, O3 বা ওজোন, CO বা কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড SO2, NH3 বা এটা হচ্ছে অ্যামোনিয়া, এবং PB বা লেড, এটা একটা ধাতু যেটা সূক্ষ্ম সূক্ষ্ম কণা হিসেবে ভেসে বেড়ায়। এটা মারাত্মক ক্ষতিকর, শরীরে স্কিন ক্যান্সার তৈরি করে এই জিনিসটা, এবং সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন অঞ্চলে বা যেখানে তৈল শোধনাগার আছে সেই সমস্ত অঞ্চলের বাতাসে এই লেডের পরিমাণটা সব থেকে বেশি পাওয়া যায়। এমনি যেখানে কয়লা বেশি জ্বালানো হয়, কয়লার মধ্যে লেড থাকে, তার সঙ্গে এটা উৎক্ষিপ্ত হয়। তো এয়ার কোয়ালিটি মনিটরিং যখন আমরা করি, আমি এই স্লাইডটাতে ফিরে আসবো, একটু চলে যাই হাউ AQI ইজ ক্যালকুলেটেড। তোমরা দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, যে এটা অ্যাকচুয়ালি কতগুলো সাব ইন্ডিসেস আছে। এই যে 8খানা জিনিসকে আমি দেখাচ্ছি, এদের কোয়ালিটির যে সাব ইন্ডিসেসগুলো আছে, অর্থাৎ একটা পার্টিকুলার ডেতে একটা পার্টিকুলার স্থানে আমি দেখতে পারি যে এই PM10 হয়তো আছে মডারেট, PM2.5 হয়তো আছে স্যাটিসফ্যাক্টরি, NO2 হয়তো আছে ভেরি পুয়ার, CO হয়তো আছে মডারেট, SO2 হয়তো আছে স্যাটিসফ্যাক্টরি, NH3 হয়তো আছে সিভিয়ার কন্ডিশনে, PB হয়তো আছে গুড কন্ডিশনে। তাহলে এক এক কন্ডিশনে আছে, এদের একটা অ্যাভারেজ করা আছে, একটা ওয়েটেড অ্যাভারেজ বের করা যায়, যেটা হচ্ছে এই AQI। কিন্তু সব জায়গায় এই মাপ অনুযায়ী তো ডেটা পাওয়া যায় না, কারণ সর্বত্র সব স্টেশনে অটোমেটিক মনিটরিং সম্ভব হয় না, এটা একটা নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সব জায়গাতে প্রতিদিন একই ডেটা নেওয়াও হয় না। কিছু সেন্টার আছে যেখানে প্রতিদিন এই সবকটি ডেটাই নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে AQI কি করে বের করব? সেখানে একটা সহজ উপায় বলে দেওয়া হয়েছে, যে এই 8টি প্যারামিটারের মধ্যে যেটা ওর্স্ট কন্ডিশনে আছে আমি সেইটা ধরব। অর্থাৎ এই 8টি প্যারামিটারের মধ্যে হয়তো 5টা আমি সেখানে মেজার করেছি। 5টা যেহেতু মেজার করেছি, তাহলে সবগুলোকে একত্রিত করে কম্বাইন্ড AQI ইন্ডেক্স তৈরি করতে পারছি না, কম্বাইন্ড এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি করতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করব, এই 5টা জিনিসের মধ্যে, 5টা প্যারামিটারের মধ্যে আমি সব থেকে খারাপ যেটা আছে সেইটা ধরে নিয়েই AQI স্টেটমেন্টটা দিয়ে দেবো। উদাহরণ হিসেবে বলছি, ধরো আমি প্রথম 5টা পেয়েছি, তারপরেরগুলো পাইনি। এবং এখানে একটা জিনিস আমি লক্ষ্য করতে বলবো, যে এখানে আওয়ারটা দিয়ে দেওয়া আছে, যে কত আওয়ারের অ্যাভারেজ নিতে হবে, কারণ প্রতি ঘন্টায় এটা মাপা হচ্ছে। 24 ঘন্টার অ্যাভারেজ কত সেইটাকে ধরে কন্ডিশনটা স্থির করতে হয়। আর কিছু গ্যাসের ক্ষেত্রে সেটা 8 ঘন্টার অ্যাভারেজ। দেখতেই পাচ্ছ, ওজোন, কার্বন মনোক্সাইড, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 8 ঘন্টার অ্যাভারেজ, বাকিদের ক্ষেত্রে এটা 24 ঘন্টার অ্যাভারেজ। বলা হচ্ছে যে অন্তত 16 ঘন্টার অ্যাভারেজ না পেলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি করা যায় না, অন্তত 16 ঘন্টার অ্যাভারেজ নিতে হয়। দ্বিতীয় কথা, আমি যেটা বলছিলাম যে প্রথম 5টা হয়তো পেয়েছি, পরের 3টে আমি পাইনি। ঠিক আছে, এই প্রথম 5টার মধ্যে হয়তো দেখলাম যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের এই প্যারামিটারটা ভেরি পুয়ার কন্ডিশনে আছে, অন্যগুলো হয়তো স্যাটিসফ্যাক্টরি, গুড, মডারেটলি পলিউটেড এরকম জায়গাতে আছে। কিন্তু আমাকে সেই সময় এই সব থেকে খারাপ যে অবস্থাটা আছে সেটাকেই ধরতে হবে। যেমন এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আমি যদি সব থেকে খারাপ অবস্থায় পাই, তাহলে বলবো যে ইট ইজ ভেরি পুয়ার, দ্য এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ ভেরি পুয়ার। এক্ষেত্রে আমার আর ক্যালকুলেট করতে হলো না, আমি শুধু একটাকে নিলাম। আবার এটাও বলা হচ্ছে যে যদি এরকম 18 ঘন্টা, এই 16 ঘন্টার ডেটা না পাওয়া যায় বা সব ডেটা না পাওয়া যায়, তাহলে শুধুমাত্র প্রথম দুটো দিয়েই এয়ার কোয়ালিটি মনিটর করা যেতে পারে। যেটা শহরে তুমি দেখবে বিভিন্ন জায়গাতে, কলকাতা শহরে যদি যাও বা হাইওয়ের ওপরেও বিভিন্ন জায়গাতে দেওয়া আছে এয়ার কোয়ালিটি বলে, তার নিচে ওই ডিজিটাল লেখা উঠছে কত। এইটা কিন্তু পুরোপুরি করা হচ্ছে বাতাসে SPM বা PM যেটা লেখা আছে এখানে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, PM10 এবং PM2.5 এদের অ্যাভারেজ কত সেইটা ধরে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিনা প্রথম দুটো সব থেকে গুরুত্বপূর্ণ এই এয়ার কোয়ালিটি মনিটর, এই দুটো পেয়ে গেলেই এর ভিত্তি করেই আমি বলে দিতে পারি যে সেই জায়গাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি অবস্থায় আছে। হাওয়েভার
আমার একটা পুরো পরিপূর্ণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তৈরি করতে গেলে এই 8টার ভ্যালু নিতে হবে, অন্তত 16 ঘন্টার অ্যাভারেজ নিতে হবে এবং সেটাকে একটা ওয়েটেড ইন্ডেক্স তৈরি করে আমাকে দেখাতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস হাউ উই ক্যান মেজার আওয়ার এয়ার কোয়ালিটি। নাও হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ দিস এয়ার কোয়ালিটি? আমাকে তো ইন্টারপ্রিটেশন লিখতে হবে, সেখানে লিখতে গিয়ে বলতে হবে যে ইম্প্যাক্টটা কতটা। তার জন্য এই টেবিলটা, এটাও ওই সিপিসিবির থেকেই পাওয়া একটা টেবিল, সেইটা এখানে আমরা রেখেছি। দেখো এখানেও লেখা হয়েছে যে একিউআই ক্যাটাগরিগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হেলথ ইম্প্যাক্ট কী কী আছে সেইটা লিখতে হবে। আমাদেরকেও লিখতে হবে এইভাবেই, যে আমরা যদি কোনো একটা অঞ্চলে দেখি যে একিউআই গুড, তাহলে আমরা বলবো যে সেখানে সাধারণ মানুষের এবং পরিবেশের উপরে তেমন কোনো প্রভাব পড়ছে না। যদি সেটা স্যাটিসফ্যাক্টরি হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তাহলে কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন যে সমস্ত হাঁপানির রোগী, অতিবৃদ্ধ বা একেবারে সদ্যজাত শিশু, যাদের কোনো অসুস্থতা রয়েছে, যেমন এখন যে কোভিড সিচুয়েশন চলছে, কোভিডের ফলে ফুসফুস এমনিতেই দুর্বল হয়ে যায়, ফলে যদি বায়ুটা সামান্য দূষিত হয় তাহলে তাদের খুব অসুবিধে হতে পারে। তাহলে মে কজ ডিসকমফর্ট টু সেন্সিটিভ পিপল, যারা অতিমাত্রায় সংবেদনশীল স্বাস্থ্যের দিক থেকে, তাদের ক্ষেত্রে অসুবিধে হতে পারে। Moderately polluted may cause breathing discomfort to people with lung diseases such as asthma and discomfort to people with heart diseases, children and other older adults. Moderately polluted হলে যারা হাঁপানির রোগী, যাদের লাংয়ের অসুখ রয়েছে, যাদের নিউমোনিয়া রয়েছে, যাদের অ্যালার্জিক অ্যাজমা রয়েছে, তাদের ক্ষেত্রে অসুবিধের সৃষ্টি হবে, তারা নিঃশ্বাস ঠিকমতো নিতে পারবে না, হাঁপানি হবে। যাদের হার্ট দুর্বল, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে, হার্টের রোগ আছে যাদের, তাদের ক্ষেত্রে তারা একটা অস্বস্তি ফিল করতে থাকবে, শরীরে আনচান ভাব আসবে এবং তাদের কাজকর্মের গতি স্লথ হয়ে যেতে থাকবে, চলাফেরা স্লথ হতে থাকবে, ঘামতে থাকবে বেশি, অসুবিধে হতে থাকবে। খুব ছোট যারা, তাদের ক্ষেত্রেও এটা ঘটবে, তাদের কিন্তু দেখা যায় যে তারা কাজ করতে চাইছে না, ঢুলছে, বা তাদের পড়ায় মন নেই, তারা খেলতে গেলে অল্প একটু খেলেই হাঁপিয়ে যাচ্ছে, এগুলো ঘটতে থাকে। এবং অন্যান্য যে বয়স্ক মানুষ, তাদেরও একই ধরনের সমস্যা হতে পারে। যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পুয়ার হয়, তাহলে যারা অনেকক্ষণ ধরে এই দূষিত বাতাসের রয়েছে, যারা অনেক মানুষ থাকে না, তাদের জীবিকাটাতে এই এক্সপোজারটা খুব বেশি। যেমন ধরো যারা ডেলিভারি বয়, ডেলিভারি এজেন্ট, যারা সমস্ত এই ট্রাক বা বাস চালায়, যারা হকারি করে, যারা ইন্সপেকশন করে ঘুরে ঘুরে বিভিন্ন সাইটকে, যারা রোড কনস্ট্রাকশনের কাজ করে, এই ধরনের মানুষ, তাদের তো দীর্ঘ সময় আউটডোরে কাটাতে হয়। তো এদের ক্ষেত্রে কিন্তু শরীরে অস্বস্তি, অসুবিধে, মাথার যন্ত্রণা, মাইগ্রেন, বমি বমি ভাব, এই সমস্ত তৈরি হতে পারে। এবং এটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিন্তু একটা ক্রনিক ট্রাবল তৈরি করতে পারে। এছাড়া পুয়ার এয়ার কোয়ালিটিতে যাদের হার্ট ডিজিজ রয়েছে, তাদের ক্ষেত্রেও সেটা মারাত্মক। এমনকি বলা হচ্ছে যে এটা একদম একটা নতুন করে হার্ট অ্যাটাকও সৃষ্টি করতে পারে। ভেরি পুয়ার, এটা বলার কোনো প্রয়োজনই নেই যে যারা অলরেডি, যাদের কথা আলোচনা করছি, তাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা কন্ডিশন। তারা সিভিয়ারলি ইল হয়ে যেতে পারে যদি বেশিক্ষণ এই ধরনের এক্সপোজারে থাকে। যেমন যারা ওই খনিতে কাজ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সপোজার খুব বেশি, বা যারা রাসায়নিক কারখানায় কাজ করে, স্টিল প্লান্টের একেবারে চুল্লির কাছে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের এটা খুব বেশি। এবং দেখা যায় যে তাদের এগুলো প্রফেশনাল কতগুলো হেলথ রিলেটেড এইলমেন্ট তৈরি হয়। তাদের চট করে রেগে যাওয়া, হ্যাঁ, মানুষের কথাকে গুরুত্ব না দেওয়া, এগুলো কিন্তু সব এই পলিউশনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। বা ডিসিশন নিতে ইলডিসিসিভনেসে ভোগা, এই সমস্তগুলোও দেখা যাচ্ছে। অর্থাৎ এটা ধীরে ধীরে মেন্টাল হেলথটাকেও আস্তে আস্তে, মানে ফিজিক্যাল হেলথ তো খারাপ করে, মেন্টাল হেলথটাকেও করতে থাকে। এবং সিভিয়ার কন্ডিশন, এটাতে মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাকে হসপিটালাইজ করার দরকার হতে পারে, অর্থাৎ ইনস্টিটিউশনাল যে কেয়ার সেটা দরকার হতে পারে, নাহলে মানুষ মারাও যেতে পারে। বিশেষ করে বয়স্ক, শিশুরা এবং যারা শারীরিকভাবে দুর্বল, অলরেডি কোনো না কোনো কোমরবিডিটি আছে, তাদের এটা ঘটতে পারে। এবং এই অবস্থাতে কোনো রকম ফিজিক্যাল
অ্যাক্টিভিটি করা উচিত নয়, কোনো আউটডোর অ্যাক্টিভিটিতে থাকাই উচিত নয় এর মধ্যে, ঠিক আছে? তোমরা খেয়াল করতে পারো কিনা জানি না, আজ থেকে বছর 2-3 আগে একটা দিল্লিতে টেস্ট ম্যাচের সময় নিউজিল্যান্ডের প্লেয়াররা এরকম মুখে মাস্ক পরে নেমেছিল, এইখানকার ধোঁয়াশা এবং দূষণ, সেখানে ওরা খেলতে চায়নি। ওরা অভিযোগ করেছিল যে এখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত খারাপ, এখানে খেলতে পারছি না আমরা, আমাদের প্লেয়াররা তাদের পারফরমেন্সের উপরে প্রভাব পড়ছে। তো বিষয়টা এইখানেই, এই সিভিয়ার পলিউশন সত্যি মানুষকে অসুস্থ করে দিতে পারে এবং পার্মানেন্ট তার বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ সেখানে ড্যামেজ আসতে পারে। তো এটার ভিত্তিতে আমাদেরকে ইন্টারপ্রিটেশনগুলো করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও কামিং টু দিস পার্ট অফ দ্য স্টাডি, তাহলে এই যে এয়ার কোয়ালিটিটা মনিটরিং করে কারা? হু কিপস ওয়াচ অন এয়ার কোয়ালিটি? উত্তরটা খুব সহজ এবং জানা। দুটি সংস্থার কথা বলবো। একটি হচ্ছে প্রধান বা মূল 1981-এর এয়ার পলিউশন প্রিভেনশন অ্যাক্ট এর মাধ্যমে এইটাকে তৈরি করা হয়েছিল, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। তার আগে কিন্তু ভারতবর্ষে কোনো পলিউশন কন্ট্রোলের সেন্ট্রাল এজেন্সি ছিল না, যাদের উপরে ভার দেওয়া হবে যে তারাই সারা দেশে কন্ট্রোল করবে, সেটা ছিল না। তো 1981 এটা তৈরি করা হয় এবং এর জন্য যে আইনের মধ্যে যে প্রভিশনস রাখা হয়, সেখানে এদেরকে কতগুলো আইনি সুযোগ দেওয়া হয় বা ক্ষমতা দেওয়া হয়, যার মাধ্যমে এরা সারা দেশে কতগুলো সাবসিডিয়ারি তৈরি করতে পারে, যেগুলো এরই আন্ডারে কাজ করবে বা এর সঙ্গে স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুযায়ী বা মাপকাঠি অনুযায়ী তারা কাজ করবে। সেগুলোকে বলা হয় স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড বা WBPCB। আমাদের যে পলিউশন রিলেটেড ডেটা তা আমরা এই দুটো সাইট থেকে পাবো এবং আমি দেখাবো অ্যাকচুয়ালি এই যে ডিপেন্ডেন্সটা এটা সিপিসিবির উপরেই বেশি বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের উপরে বেশি, যে কারণে এই WBPCBর যে সেন্টারগুলো এগুলো সরাসরি, শুধু WBPCB কেন বলছি, ভারতবর্ষের সমস্ত রাজ্যের যে নিজস্ব পলিউশন কন্ট্রোল বোর্ডগুলো আছে তারা সরাসরি একটা নেটওয়ার্কের মাধ্যমে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত। ফলে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে গেলে আমরা সমস্ত জায়গাকার ডেটাটাই একসঙ্গে রিয়েল টাইম ডেটা পেতে পারি। তো এটা হচ্ছে সেই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইট, সেখানকার স্ক্রিনশট আমি শর্ট বাই শর্ট নিয়ে রেখেছি, যাতে তোমরাও প্রয়োজন মতো ডেটা অ্যাকোয়ার করতে পারো এবং জানতে চাও কোনো একটা দিন তোমার এলাকার, তোমার নিয়ারেস্ট যে স্টেশন আছে সেখানকার কি অবস্থা রয়েছে দূষণের, তুমি যদি সেটা জানতে চাও তাহলে তুমি এইখান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারবে, রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করতে পারবে। আমি দেখাবো হোয়াট ইজ রিয়েল টাইম ডেটা। তো এরকম এর যে ওয়েবসাইটটা এরকম দেখতে খুব সিম্পল একটা জিনিস, সেখানে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ডেটা এবং আরও অন্যান্য অপশানসগুলো দেওয়া হয়েছে। আমি আমাদের জন্য অসংখ্য অপশানস রয়েছে, আমাদের জন্য যেটা রেলিভেন্ট সেই জায়গাগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি যদি ওই রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ডেটাটা দেখতে চাই, ক্লিক করি, তাহলে এরকম একটা গুগল আর্থ ইঞ্জিন খুলে যাবে, যেখানে তোমরা হয়তো লক্ষ্য করতে পারছো যেখানে কতগুলো প্লেস মার্কার বসানো আছে। প্লেস মার্কারগুলো যেগুলো গ্রিন, সেগুলোতে ক্লিক করলে তুমি সরাসরি সেখানকার ডেটাগুলো দেখতে পাবে। ইয়েলোগুলোর ক্ষেত্রে ডেটা আপডেটেশন হচ্ছে, কিন্তু এখন রিয়েল টাইম দেখতে পাবে না, পুরনো ডেটা দেখতে পাবে। আর যে কটা রেড হয়ে রয়েছে সেগুলো মেনটেনেন্সের কাজের জন্য শাটডাউন করা হয়েছে। বলে রাখা ভালো যে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোর মেনটেনেন্স করতে হয়, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে এই ডেটাগুলো এক এক দিন বন্ধ থাকে এক এক জায়গাতে। বাট ইট ইজ ভেরি ট্রাস্টওয়ার্দি এবং 24 ঘন্টার প্রতি মিনিটের রিয়েল টাইম ডেটা এখানে কিন্তু অ্যাকিউমুলেট হচ্ছে অটোমেটিক্যালি। কিছু ম্যানুয়াল সেন্টার্স রয়েছে, তা বাদ দিলে মোস্ট অফ দেম আর অটোমেটেড ডেটা কালেক্টার। তো এর মধ্যে থেকে আমি যদি আরও জুম ইন করে যাই তাহলে এই ধরনের দেখতে পাবো। যেমন আমি কলকাতার উপরে জুম ইন করেছি, সেখানে কাছাকাছি যে জায়গাগুলো আছে, যে জায়গা বলতে যে ওয়েদার স্টেশনগুলো আছে, সরি পলিউশন মেজারিং স্টেশনগুলো আছে, আমি সেইগুলোকে দেখতে পাচ্ছি। তো তার মধ্যে একটা হচ্ছে বিধাননগর কলকাতায়, সেখানে দেখো লেখা আছে WBPCB, অর্থাৎ এই সেন্টারটা মেনটেন করছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। এরকম অন্য জায়গাতে যদি ক্লিক করি তাহলে আরও এই ধরনের ডিটেলস দেখতে পাবো। এবং এইটাকে আমি যখন ক্লিক করছি তখন আমি এরকম একটা উইন্ডো পেয়ে যাচ্ছি। এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি স্টেশনের নাম, যেমন ধর স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, স্টেশনের নাম বিধাননগর। যেহেতু আমি ওইখান থেকে ক্লিক করে এসেছি, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। রিপোর্ট
ফরম্যাটটা ট্যাবুলার, আমি টেবিল হিসেবে দেখতে পারি, বা এই ড্রপ ডাউনটা ক্লিক করলে আমি দেখব যে সেখানে গ্রাফও দেখা যায়, গ্রাফেও দেখতে পারি বা টেবিল আকারে দেখতে পারি। ডেট কবে না, এখানে দেওয়া আছে 15 জুন, 15ই জুনের ডেটা এটা দেখানো হচ্ছে। সিটি নেম, প্যারামিটার, কোন কোন প্যারামিটারগুলো দেখতে চাই, এবং 24 ঘন্টার জন্য দেখতে চাই, 8 ঘন্টার জন্য দেখতে চাই, কি 10 ঘন্টার জন্য দেখতে চাই, কি 1 মাসের জন্য দেখতে চাই, সেই অপশান এখান থেকে আমায় নিতে হবে। আর এখানে 15ই জুন থেকে 16ই জুন একটা গোটা দিনের ডেটা আমি দেখতে চেয়েছি। এই সাব মেনুটাকে ক্লিক করলে আবার এইখানে এই ধরনের প্যারামিটারগুলো চলে আসে। একটু লক্ষ্য করে দেখো, এখানে সেই 8টা প্যারামিটারই দেওয়া আছে, PM2.5, PM10, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নক্স, নক্স মানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড কমপ্লেক্স, তার মধ্যে NO, NO2, NO3, HNO3 এরকম অনেকগুলো গ্যাস আছে, একত্রে এদেরকে নক্স বলা হয়। ঠিক একইভাবে সালফারের যে কমপ্লেক্স সেটাকে সক্স বলা হয়। তো এরকম প্যারামিটার কোনটা কোনটা আমি দেখতে চাই সেটা আমার আমি টিক দিয়ে দিলাম। আমি সবগুলো দিয়ে দিতে চাইলে সিলেক্ট অল করে দেবো, নাহলে যে কটা আমার প্রয়োজন আমি টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যখন এখানে সাবমিট বাটনটা টিপবো তখন এই জিনিসটা আমাকে দেখাচ্ছে। এই যে আমাকে দেখো 15ই জুন থেকে 16ই জুনের মধ্যে এই যে PM2.5 আমি যেগুলো নিয়েছিলাম, যেগুলোকে আমি টিক দিয়েছিলাম, সেইগুলো এসছে, ট্যাবুলার ফর্মে এসছে। দেখো এই যে PM কত ছিল, এটা গতকালেরই ডেটা, গতকালের ডেটা PM2.5 ছিল 17.25, PM10 ছিল 43.4, নক্স ছিল 22.22, SO2 বা সালফার ডাইঅক্সাইড ছিল 3.61। এটা PPB মানে পার্টস পার বিলিয়ন, আর এটা মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। এই যে মিউজি পার এম কিউব লেখা আছে, তার মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। এটা PPB মানে পার্টস পার বিলিয়ন, আর এটা হচ্ছে আবার একইভাবে মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। এইভাবে এই মাপটা দেওয়া হয়, তোমরা লেখার সময় এই গুলোকে ইউজ করবে। যখনই দেখবে এই ধরনের ডেটা দেওয়া আছে বুঝতে পারবে সেটা মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারে দেওয়া আছে, অথবা PPB অথবা PPM। যেমন কার্বন ডাইঅক্সাইড হলে PPM এ ইউজ করা হয়, কার্বন মনোক্সাইড হলে PPB-তে ইউজ করা হয়, এইভাবে করা হয়। তাহলে জাস্ট একটা চেক যদি আমরা করি, আগের যে স্লাইডটাতে আমরা এই কোয়ালিটির মেজারমেন্টটা দেখেছিলাম সেটা অনুযায়ী একটু মিলিয়ে দেখে নিই তো এটা কি আছে। এখানে আমার বলেছে যে PM যদি 51 থেকে 100-র মধ্যে থাকে, PM10, দেন ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। তাহলে আমার এখানে কত ছিল দেখি একবার, এখানে PM10 হচ্ছে 43.4, দেন ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। PM2.5 এটা গুড কোয়ালিটিতে আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি তো সালফার ডাইঅক্সাইডটা আর নাইট্রোজেন কমপ্লেক্সটা কি অবস্থায় আছে। সালফার ডাইঅক্সাইডটা আমি পাবো 3.61, 3.61 মানে সেটা কি জায়গায় দাঁড়িয়ে আছে একটু দেখি, সালফার ডাইঅক্সাইড, দেন ইট ইজ গুড। তার মানে আমার এই মুহূর্তে এখানে এয়ার কোয়ালিটি নিয়ে বড় কোনো কমপ্লেন নেই। গতকালের বিধাননগরে এয়ার কোয়ালিটি নিয়ে বড় কোনো কমপ্লেন নেই, আমি এটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম যে এটা কোনো হেলথ থ্রেট তৈরি করেনি। আবার এইভাবে না দেখে আমি যদি এটাকে ট্যাবুলার ফর্মের বদলে গ্রাফিক্যাল ফর্মে দেখতে চাই, তাহলে আমি আমার নির্দিষ্ট স্টেশনটা ক্লিক করার পরে এই ডেটাটা দেখতে পাবো, এইভাবে দেখতে পাবো। যেমন এটাতে দেওয়া আছে আনন্দ বিহার দিল্লির একটা স্টেশন, সে আনন্দ বিহার স্টেশনে দেখো এখানেও এটা দিয়ে দেওয়া আছে স্টেট, সিটি, স্টেশন। যেমন ওখানে বিধাননগর ছিল, এখানে আনন্দ বিহার, ডেট এবং টাইম গতকাল রাত্রি 9টার সময় এই রিডিংটা আমি নিয়েছি। রিয়েল টাইম এই জন্যই এটাকে বলা হচ্ছে। তুমি যদি তোমার বাড়িতে বসে এই মুহূর্তে এটা ট্রাই করো সিপিসিবির ওয়েবসাইটে গিয়ে, তাহলে তুমিও ঠিক সময়ে তোমার এই মুহূর্তে কত দেখাচ্ছে ওখানকার সেটা দেখাবে। নাও এখানে যে ইন্ডিকেটরটা দেওয়া আছে সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 98%, দ্যাট মিনস ইট ইজ স্যাটিসফ্যাক্টরি, খুব ভালো অবস্থায় রয়েছে। এখানে বলে দেওয়া হচ্ছে যে প্রমিনেন্ট পলিউট্যান্ট কোনটা, PM10,
এটা চেঞ্জ করে যাবে, যেখানে যেমন সেখানে যেমন দেখাবে তেমন দেখাবে। আমরা আবার দেখব এটা কোন দিন সেটা লিখে দেওয়া আছে। নেক্সট এখানে একটা টাইম লাইন দেওয়া হয়েছে, যেখানে আগের দিন রাত্রি 10টা থেকে, অর্থাৎ এটা 16 তারিখের হলে এটা আগের দিন 15 তারিখ রাত্রি 10টা থেকে, 15 তারিখ 16 তারিখ সকাল ভোর রাত্রি 2টো, 16 তারিখ সকাল 6টা, 16 তারিখ সকাল 10টা, এইভাবে 4 ঘন্টা অন্তর অন্তর করতে করতে 16 তারিখ রাত্রি 10টা পর্যন্ত এটা দেওয়া হচ্ছে। এখানেও দেখো সেইগুলোই রাখা হয়েছে, PM2.5, PM10, NO2, NH3, SO2, কার্বন মনোক্সাইড অ্যান্ড ওজোন। এগুলো দিয়ে প্রতি ঘন্টায় এই যে 4 ঘন্টার জন্য 4টে করে গ্রাফ দেওয়া হয়েছে, সেইখানে দেখো বার গ্রাফগুলো দেওয়া হয়েছে তার পরিমাণটা দেখানোর জন্য। অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম এই টেবিলে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গোটাটার অ্যাভারেজ, আর এটা হচ্ছে গোটাটার মিনিমাম, এটা হচ্ছে গোটাটার ম্যাক্সিমাম। এইবারে তুমি এখানে কি দেখছো? এখানে দেখছো PM2.5। তাহলে তুমি জেনে যাচ্ছ যে অ্যাভারেজে PM2.5 ছিল 80 মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটার। মিনিমাম যখন ছিল তখন তার পরিমাণটা ছিল 30। সেই মিনিমামটা কখন হয়েছিল? মিনিমামটা এই বার গ্রাফটা দেখে আমরা বুঝতে পারছি মিনিমামটা হয়েছিল 16 তারিখ রাত্রিবেলা 10টার কাছাকাছি সময়। আর যদি এটা ব্ল্যাঙ্ক থাকে বুঝতে হবে এই সময় ডেটাটা ছিল না, তখন আমায় দেখতে হবে এইরকম দিক করে। তখন আমি বলবো যে 16 তারিখ ভোর রাত্রি 2টোর সময় সব থেকে কম হয়েছিল PM2.5, আর সব থেকে বেশি হয়েছিল ম্যাক্স 130। কোন সময় না? এটা দেখা যাচ্ছে যে রাত্রেবেলা, রাত্রের দিকে এটা বেশি হচ্ছে। 15 তারিখ রাত্রি 11টা বা 10টা থেকে 12টার মধ্যে দেখতে পাচ্ছি, আবার এখানে 10টার সময় দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমি PM10, NO2 এদের প্রত্যেককে ব্যাখ্যা করতে পারি, এবং এই গ্রাফটা আমাকে সেই কাজে সহায়তা করবে, ইন্টারপ্রেট করার কাজে। এইখানে যেটা আমি দেখিয়েছি এটা হচ্ছে ন্যাশনাল এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। 2009-এ এটা রিভিশন করা হয়েছে। প্রথমটা বেরিয়েছিল যেটা, সেটা 1981-এ। 2009-এ সেটাকে রেকটিফিকেশন করা হয়েছে। সেখানে এই যে 8টা প্যারামিটার, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পার্টিকুলেট ম্যাটার, এটসেট্রা এটসেট্রা, তাদের যে কনসেন্ট্রেশন ইন এয়ার, সেটার কতগুলো লেভেল এখানে স্থির করে দেওয়া হয়েছে। যেটা লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে যে দুটো কন্ডিশন তৈরি করা হয়েছে। একটা হচ্ছে অ্যানুয়াল, সারা বছরের অ্যাভারেজ, আর একটা হচ্ছে 24 ঘন্টার। আমরা যেটা রিয়েল টাইম ডেটা দেখছি সেটা কিন্তু হচ্ছে সব 24 ঘন্টার হিসেবে। আর আমি যদি একটা স্থানের সারা বছরের অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি দেখতে চাই বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স করতে চাই, তাহলে আমাকে আলাদাভাবে গোটা বছরের ডেটা আমাকে ডাউনলোড করতে হবে, এবং তার ভিত্তিতেই আমরা এই কাজটা করতে পারবো, যেটা আমরা করবো অ্যাকচুয়ালি। এবং সেখানে কি ধরনের মেজারমেন্ট করা হচ্ছে, কি পদ্ধতিতে, সেইগুলো এখানে দেওয়া আছে। এটাকেও তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, বা আমি এগুলো তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এটা দেখতে পাও নিজেদের পছন্দ মতো। তাহলে এইটা হচ্ছে আমাদের 2009-এর নতুন স্ট্যান্ডার্ড, যেটা এখনো পর্যন্ত আমরা মানছি। ভেরি রিসেন্টলি আর একটা স্ট্যান্ডার্ড বেরোনোর কথা, কিন্তু নানা কারণে সেটা এখন আটকে রয়েছে। এই যে ওয়েবসাইটটা দেখছো, এটা হচ্ছে সিপিসিবির আদলেই, এটা দেখেই বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের নিজস্ব ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও খুব বিশেষ আলাদা করে কিছু নেই, যা যা কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে আছে সেগুলো এখানে আছে। খালি এখানকার যে ল্যাবগুলো, এখানকার যে অন্যান্য স্টেট লেজিসলেশন যেগুলো আছে, এনভায়রনমেন্টাল লেজিসলেশন বা আইন, সেইগুলো এখানে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। তো এর থেকেও আমরা কিছু ডেটা কালেক্ট করতে পারি। আমরা এইভাবে ল্যাবরেটরিটাকে যদি ক্লিক করি, তাহলে তার আন্ডারে আমরা অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি একটা ড্রপ ডাউন পাবো। সেই তার আন্ডারে আবার একটা সাব মেনু পাবো, যেখানে এই যে অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং, অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলো, এখানে ক্লিক করলেই তুমি কারেন্ট স্ট্যান্ডার্ডটা পেয়ে যাবে। এয়ার অ্যাকশন প্ল্যান, কী কী ধরনের প্ল্যান নেওয়া হয়েছে বায়ু দূষণ রোধ করার জন্য, ইত্যাদি ইত্যাদি, এগুলো তুমি পেয়ে যাবে। ক্লিন এয়ার প্রোগ্রাম, এটাও সেন্ট্রালেরই একটা ক্যাম্পেইন, একসময় শুরু করা হয়েছিল, তো এখন এটা শেষ হয়ে গেছে। আর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স,
এইগুলোর মধ্যে যে কোনো প্রত্যেকটাই ক্লিকেবল, যেটা ক্লিক করবে তুমি সেরকম খুলে যাবে। যেমন আমি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা ক্লিক করলে এই জিনিসটা চলে আসছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এয়ার কোয়ালিটি ইনফরমেশন সিস্টেম। সেটার আন্ডারে আবার কতগুলো সাব মেনু রয়েছে, আমি যে কোনোটা আমার দেখতে পাই। যেমন লোকেশন ওয়াইজ এয়ার কোয়ালিটি ইনফরমেশন, আমি এটা ক্লিক করলে আমার কোথায় কোথায় এই স্টেশনগুলো আছে একইভাবে দেখিয়ে দেবে। আমি সেখানে ক্লিক করলে তার ডেটাগুলো পাবো, যেমন আমি সেন্ট্রালের ওয়েবসাইটে পেয়েছিলাম। এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এই সার্ভিসটার জন্য তোমাকে সেন্ট্রালের ওয়েবসাইটটাতেই ফিরিয়ে দেবে, সেটা আমি দেখাবো কীরকমভাবে। এছাড়া এয়ার কোয়ালিটি বুলেটিন আছে, এটা প্রতিদিন বেরোয়, একদম গ্রাফ ওয়াইজ দেখিয়ে দেয়, আমি সেটাও তোমাদেরকে দেখাবো কীরকমভাবে আছে। এবং এটা এই মুহূর্তে আমি দেখলাম কোনো কারণে রিপোর্ট বিটুইন ডেট অফ চয়েস এটা কোনো কারণে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, কিন্তু এটা আমি গত বছরেও যখন করিয়েছি তখন এখান থেকেই ডেটা নিয়ে করিয়েছিলাম। সেখানে আমরা সাধারণত 1 মাসের বা 1 বছরের ডেটা এইভাবে তুলে নিতে পারি, তুলে নিয়ে সেখান থেকে আমরা স্টুডেন্টদেরকে দিয়ে রিপোর্ট তৈরি করাই সাধারণত। তো এনিহাউ আমি যেটা আগে থেকে তুলে রেখেছি আমি সেটার ভিত্তিতেই কাজ করানোর চেষ্টা করছি। তো এখানে আমি যখন এয়ার কোয়ালিটি ইনফরমেশনে ক্লিক করলাম তখন এখানে দেখো ঠিক সেন্ট্রাল যে কন্ট্রোল বোর্ডে পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ওয়েবসাইটটা তার যা গ্রাফিক্স সেই একই জায়গাতে আমাকে ফিরিয়ে দিল। খালি দেখো এখানে আমি চুজ করেছিলাম আমাদেরই পশ্চিমবঙ্গের হলদিয়ার সিটিরকে স্টেশন হিসেবে চুজ করেছিলাম। সেই 16 তারিখ রাত্রি 9টার সময়কারী রিডিংটা আমি নিয়েছি। এখানেও দেখো স্যাটিসফ্যাক্টরি, মাত্র 51%, হ্যাঁ, এয়ার কোয়ালিটি। তো দিস ইজ স্যাটিসফ্যাক্টরি অলরেডি। প্রমিনেন্ট পলিউটেন্ট এখানেও PM10, আর এখানেও সেই টাইম লাইন দেওয়া হয়েছে, একই সময় ফ্রেম, একইভাবে অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া হয়েছে, যার থেকে আমরা বুঝতে পারছি যেমন PM10টা এখানে তো প্রমিনেন্ট পলিউটেন্ট, PM10টা ম্যাক্সিমাম 90 হয়ে গিয়েছিল। এখন 90 মানে আমরা একবার দেখে নিই কোন লেভেলে রয়েছে। 90 মানে কোন লেভেলে রয়েছে PM10, 90 মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলের মধ্যেই রয়েছে, কারণ 51 থেকে 100 হচ্ছে স্যাটিসফ্যাক্টরি। তাহলে এটার ম্যাক্সিমামটাও স্যাটিসফ্যাক্টরি লেভেলেই রয়েছে, এটা আমরা বুঝতে পেরে গেলাম। তো আমরা এটার ভিত্তিতে এখান থেকে করতে পারি ইন্টারপ্রিটেশনটা। এখানে কালার কোডিংটা আবার একটু মনে করিয়ে দিচ্ছি, জাস্ট যে কালার কোডিংটা আমাদের ব্যবহার করা হয়েছে এই ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে সেম কালার কোডিং কিন্তু ব্যবহার করা হচ্ছে এই বার গ্রাফগুলোর ক্ষেত্রেও। তার মানে এটা দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এই হলদিয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি মোস্ট অফ দেম আর ইন স্যাটিসফ্যাক্টরি লেভেল বা গুড, খুব ভালো অবস্থাতে রয়েছে, বা স্যাটিসফ্যাক্টরি, কোনো ইয়ালোও নেই। ইয়ালো হলে আমরা বুঝতে পারতাম মডারেট লেভেলে গেছে পলিউশনটা, কিন্তু নেই। দ্যাট মিনস ইটস এ হেলদি এয়ার। এই মুহূর্তে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে যে এখানকার এয়ারটা হেলদি অবস্থাতে রয়েছে। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে ডেইলি যে ডে অ্যান্ড নাইট বেসিস বা ডেইলি বেসিসের যে বুলেটিন আমরা সেগুলোকে ডাউনলোড করতে পারি, সেখানে এই ধরনের গ্রাফের সাহায্যে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে গ্রাফগুলো তোমাদেরকেও আঁকতে হবে। সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া যে এখানে যেমন স্টেশনটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন, এটা একটু পুরনো ডেটা, আমি আগেই বলেছি যে একেবারে রিসেন্ট ডেটাটা কোনো কারণে এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো আমি একটু পুরনো ডেটা ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে নভেম্বর 2012-এর, যেখানে একটি পার্টিকুলার ডে থেকে নাইটের মধ্যে এখানে একটা পার্টিকুলার মান্থে, দ্যাট ইজ দ্য মান্থ অফ নভেম্বর, সেই মান্থের প্রতিদিন এবং প্রতি রাতে যেটা অ্যাভারেজ এবং রাতের অ্যাভারেজ এবং দিনের অ্যাভারেজ, সেইটাকে গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে। প্যারামিটারটা আগেই উপরে লিখে দেওয়া হয়েছে, যেমন এটা দেখানো হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রথমে বুঝে নিতে পারছি যে সাধারণত রাত্রে কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশনটা এই পার্টিকুলার স্টেশনের আশপাশে খুব বেশি, এবং এই নভেম্বর 2012-এর এই প্রথম সপ্তাহের শেষ থেকে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এখানে কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশনটা হঠাৎ করে খুব বেড়ে গিয়েছিল। এবং সেকেন্ড পিকটা আবার আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট উইক অফ নভেম্বর এখানে কার্বন মনোক্সাইডটা বেশি ছিল। কিসের ভিত্তিতে বেশি বললাম না, আমাদের যেটা সিপিসিবির প্রদত্ত যে স্ট্যান্ডার্ড
যে মাত্রা রয়েছে 24 ঘন্টার মাত্রা বা অ্যানুয়াল যে মাত্রা রয়েছে, এটা যেহেতু মান্থলি করা হয়েছে তাই এখানে অ্যানুয়াল স্ট্যান্ডার্ডটাকে নেওয়া হয়েছে, যেটা বলছে 2.0 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। সেইটার থেকে অনেকটা বেশি হয়ে গিয়েছিল। whereas দিনের বেলায় এখানে কিন্তু কার্বন মনোক্সাইডের কনসেন্ট্রেশন কখনোই স্ট্যান্ডার্ডের থেকে বেশি হয়ে যায়নি, বরঞ্চ তার বিলো বেশ অনেকটা নিচেই আছে। এমন একটা মজার তথ্য দেখা যাচ্ছে যে ওই প্রথম উইকের শেষ এবং দ্বিতীয় উইকের মাঝামাঝির মধ্যে যখন কার্বন মনোক্সাইড রাত্রে খুব বেড়েছিল, তার কাছাকাছি সময় কিন্তু দিনের বেলায় সব থেকে কম কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ইন্টারপ্রেট আ গ্রাফ। কিভাবে তুমি এই ধরনের গ্রাফ গ্রাফ আঁকাটা তো খুব সোজা, তোমরা এর আগেও গ্রাফ এঁকেছো, কিন্তু তাকে কিভাবে এই ধরনের পলিউশনের গ্রাফকে তুমি ইন্টারপ্রেট করবে তার পদ্ধতিটা আমি তোমাদেরকে বললাম। সেম পদ্ধতি ফলো করতে পারি আমরা যে কোনো প্যারামিটারের ক্ষেত্রে। সে ফর এক্সাম্পল এটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে সেম, আমরা এটা দেখতে পাচ্ছি PM10 এর ক্ষেত্রে হচ্ছে একই সময়কার ডেটা একই সময়ে লিখতে পারি। এগুলোকে পাশাপাশি রেখে আমি একসঙ্গে করে তুলনা করতে পারি। অর্থাৎ আমি এইভাবে বলছি যে একটি নির্দিষ্ট মাসে, অর্থাৎ ধর 2012 সালের নভেম্বর মাসে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন অঞ্চলের দেখতে পাচ্ছি যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ ছিল সব থেকে দূষিত সপ্তাহ, কারণ সেই সময়ে একই সঙ্গে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং PM10 পার্টিকেলের মান, বাতাসে পরিমাণ সব থেকে বেশি ছিল। তুলনামূলকভাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়টা যে গড় দূষণ সেটা অনেক কম ছিল। আবার নভেম্বর মাসের শেষ সপ্তাহে গিয়ে বা শেষ ভাগে গিয়ে বাতাসে দূষক পদার্থগুলো অত্যন্ত বেশি হয়ে যায়, যেখানে কার্বন মনোক্সাইডের পরিমাণ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং পার্টিকুলেট ম্যাটার 10 এর পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল। তবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মান কখনো কখনো স্বাভাবিকের থেকে বেশি হলেও তা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কাছাকাছি ঘোরাফেরা করেছে। তাহলে আমরা এইভাবে এর ব্যাখ্যাটা করব। তো আমরা অলমোস্ট শেষ করে এনেছি বিষয়টা। আমি এই যে দুটো ছবি দিয়েছি, এই দুটো তোমাদেরকে জাস্ট একটা সাজেস্টিভ ওয়েতে এই ছবি দুটো দিয়েছি। ইউ ক্যানট রিড এনিথিং ফ্রম দিস। এটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রতিদিনের এইভাবে দেখানো হয়, সেখানেও সেই কালার কোডিংয়ের বিষয়টা চলে আসছে, এখানে লেজেন্ডটা দেওয়া থাকে, সিটি ওয়াইজ ইন্ডিয়ার কিভাবে আছে সেটা দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে একটা অ্যানুয়াল রিপোর্ট দেওয়া হয়েছে বিভিন্ন স্টেটের যে শহরগুলো তাদের কতগুলো আলাদা আলাদা মিন ম্যাক্স ভ্যালু এক একটা পলিউট্যান্টের, সেইগুলো দেওয়া হয়েছে। I will supply these to you, and what you have to do is to find out at least 2 to 3 stations in West Bengal. Say for example Kolkata, Asansol, Kharagpur. Kolkata, Asansol, Kharagpur. There are so many stations in West Bengal, কিন্তু তার মধ্যে থেকে তোমরা কলকাতা, আসানসোল, খড়গপুর এর অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি অ্যানালিসিস করবে, গ্রাফ আঁকবে এবং অ্যানালিসিস করবে। দুটোর থেকেই দুটো আলাদা ভাগে করবে। একটা হচ্ছে এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটা পার্টিকুলার ডেতে, যেটা জুন 16, 2021 এর ডেটা আমি তোমাদের দেব। অপরটা আমি তোমাদের দেব 2012 এর। 2012 এরটা অ্যানুয়াল ডেটা, তারটাতে তোমরা অ্যানুয়াল বেসিসে এই অ্যানালিসিসটা করবে এবং এই ডেইলি বেসিসের যেটা, সেটার জন্য ডেইলি রিপোর্ট তৈরি করবে 2021 এর 16th জুনের যে ডেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো সেইটার ভিত্তিতে। তো দ্যাটস অল ফর দ্য ডে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে সেগুলো আস্তে আস্তে আমাকে করতে পারো।